প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে চন্দ্রা ভট্টাচার্যের একক চিত্রকলা প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। প্রদর্শনী চলবে 21 জুলাই পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে বুবলি বর্ণার একক চিত্রকলা প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা 2। প্রদর্শনী চলবে 25 জুলাই পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী শামসুল আলম আজাদের তৃতীয় একক চিত্রকলা প্রদর্শনী দৃশ্যমান কাঠামো। প্রদর্শনী চলবে 18 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? Mr. Anis admitted. আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করব কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। এনটিভিতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। নাটকটিতে অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা শহীদুল্লাহ সবুজ। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? খুব ভালো আছি। এনটিভিতে প্রচারিত হচ্ছে 7 কিলো 1 গ্রাম এবং নাটকটির পরিচালনা করেছেন শামস করিম। সেখানে আমরা আপনাকে আতকা জলিল চরিত্রে দেখতে পাচ্ছি। চরিত্রের নামটাই আসলে এত চমৎকার। দর্শক রেসপন্স কেমন পাচ্ছেন এখন পর্যন্ত? দর্শক রেসপন্স খুবই ভালো, কারণ আতকা জলিল মানে আতকা শব্দটা হচ্ছে আসলে হঠাৎ, হ্যাঁ, বা ধুম করে চলে আসা। তো ওর ওই মানে বেসিক্যালি নাম তো জলিল, হ্যাঁ, তো ওই আতকা শব্দটা মানে ওর যে এই একটা উপাধি বলবো আর কি, বিশেষণ, একটা বিশেষণ বলবো। তো এই বিশেষণটা হয়েছে বেসিক্যালি ওর অ্যাক্টিভিটির মধ্যে হঠাৎ করে কিছু একটা করে ফেলার একটা প্রবণতা দেখা যায়। তো দ্যাটস হোয়াই নাম আতকা জলিল। এটা আপনার ব্যক্তি সবুজ সাথে কোনো মিল আছে কিনা, হঠাৎ করে কোনো কিছু করে ফেলা? বা সামান্যতম থাকলেও থাকতে পারে। আমরা হয় না যে হঠাৎ করে কিছু একটা করি, তো মানে লাইফে প্রত্যেকেই তো করি, কখনো না কখনো করি। ব্যক্তি ক্যারেক্টারের সাথে ওই ক্যারেক্টারের কোনো মিল নাই, হ্যাঁ, বাট ওই হঠাৎ করে ফেলার হ্যাঁ কিছু ব্যাপার তো আছেই। এতদিন পর্যন্ত আমরা আপনাকে যে ধরনের চরিত্রে দেখেছি প্রতিটা থেকে কম বেশি আলাদা। আতকা জলিল চরিত্রটা আসলে কতখানি ভ্যালু অ্যাড করেছে আপনার ক্যারিয়ারে? আচ্ছা, মানে ভ্যালুটা অবশ্যই বলবো খুব ভালো, কজ অফ আমি পার্সোনালি পছন্দ করি, যেমন আমার অন্যান্য চ্যানেলগুলোতে যেই ধারাবাহিকগুলো যায় তার চেয়ে আতকা, মানে আমি এই গল্পটার কথা যদি বলি, প্রথমত একটা গ্রামের গল্প। আর গ্রামে খুব মানে গ্রামের গল্প, মানে বাংলাদেশ তো নিঃসন্দেহে হচ্ছে গ্রাম প্রধান একটি দেশ, হ্যাঁ, এখানে গল্পগুলো খুব চমৎকার থাকে, চরিত্রগুলো খুব চমৎকার থাকে। আর আমার নিজেরও এই গ্রামের গল্পের প্রতি একটা ঝোঁক বলেন, লোভ বলেন আছে, কজ অফ হচ্ছে আমার ছোটবেলা মানে জন্ম থেকে মোটামুটি কৈশোরকালটা গ্রামে কাটছে। আচ্ছা। তো
তো দ্যাটস ওয়াই আমি ওই ক্যারেক্টারগুলো করতে চাই। ইভেন আতকা জলিলে আমার একটা গোফ থাকে, সেই গোফটা কিন্তু অরিজিনাল ছিল, লাগানো ছিল না। আচ্ছা, আর শুধুমাত্র চরিত্রের প্রয়োজনে এটা করেছেন? 100%। মানে এটা এমনভাবে করা ছিল যে এই নাটকের ডেটটা যখন দিব তখন তার আগে থেকেই জানতাম বা আমি ওইভাবেই বলা, কারণ ওই মানে গোফ লাগায়া অ্যাক্টিং করাটা আমার কাছে একটু মেকি বা ইয়া লাগে আর কি। হ্যাঁ, মানে যদিও করতে হয় আমাদের সবসময় তো গোফ রাখাটা মানে পসিবল না, তো ওই এক সপ্তাহ আগে থেকে একটু কাটতাম না আর কি, তারপরে হচ্ছে যে আচ্ছা, কন্টিনিউটি মেইনটেনেন্সের জন্য। হ্যাঁ, চরিত্রের মানে আপনি নিজের সাথে নিজের তো একটা বিষয় থাকে যে আমি এই চরিত্রটাকে কিভাবে পোট্রে করতে চাই, এই চরিত্রটা কিভাবে হয়ে উঠতে চাই, সেই প্রিপারেশনটা কিভাবে ছিল আতকা জলিলের ক্ষেত্রে? সেটা তো নাট্যকার, তারপরে হচ্ছে নির্দেশক যিনি ছিলেন শামস ভাই এবং জুয়েল এলিন ভাইয়ের লেখা, ওনাদের সাথে আগে আলাপ করছি যে এটা মানে ওনাদের ভাবনাটা তো আগে আমাকে জানতে হবে। তো ওনাদের ভাবনার সাথে স্ক্রিপ্টটা পড়ার পরে দেন আমার কিছু অবজারভেশন এগুলো মিলিয়ে মিশিয়ে কিছু একটা করার চেষ্টা করা হয়েছে আর কি। আচ্ছা, এবং খারাপ হয় নাই বোধহয়। আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আপনার অভিনীত প্রথম নাটক মানব জমিন, সেটাও এনটিভিতে প্রচারিত হয়েছিল। এনটিভির সাথে আপনার তার মানে একটা বলা যেতে পারে কানেকশন আছে। কেমন লাগে যখন এনটিভিতে আপনার অভিনীত কোনো নাটক প্রচারিত হয়? না, এনটিভিতে এনটিভির লোগোর সাথে আমার খুব মিল আছে, কারণ এনটিভির লোগোটা হচ্ছে সবুজ কালার। আচ্ছা, না মানে খুব খুব স্বাভাবিক। হ্যাঁ। এনটিভি বাংলাদেশে খুব মানে ভালো একটি চ্যানেল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একদম প্রথম নাটক আমার এনটিভিতে যায় এবং অদ্যাবধি এনটিভির সাথে আমার সিঙ্গেল, টেলিফিল্ম, ধারাবাহিক অনেক কাজ করা হয়েছে। তো নিঃসন্দেহে মানে এটা খুবই ভালো লাগার বিষয়। এবার অন্যান্য কাজ সম্পর্কে একটু জানতে চাইবো যে আর কি কি কাজ এর মধ্যে করা হলো, কোন কোন নাটকগুলো প্রচারিত হচ্ছে? আমার আরও মানে 7 কিলোগ্রাম ছাড়াও আরও 4টা ধারাবাহিক অন্যান্য চ্যানেলে চলছে, পাশাপাশি একক নাটক করছি। আচ্ছা, আর মঞ্চে কাজ করছি নিয়মিত। এ মাসেও আমার 2টি শো আছে, একটি মহিলা সমিতিতে, একটা শিল্পকলায়। আর দেন চলচ্চিত্রে বা বিজ্ঞাপন করলাম মানে ভেরি রিসেন্ট একটা মোবিলের আর কি, শরফ আহমেদ জীবন ছিল নির্দেশক। আচ্ছা, জাস্ট কাজটা শেষ করলাম কেবল। আচ্ছা, মঞ্চের কথা একটু জানতে চাইবো যে যখন এত বেশি ব্যস্ত থাকেন তার মধ্যে মঞ্চের সময় দেওয়া এটা একটু কঠিন বলে মনে হয় না? না, কঠিনের কিছু নাই, মানে ওইটাও তো একটা কাজ, মানে আমি আমার মানে মতো করে আর কি, একটা দৈনন্দিন কাজের যেমন আমরা অনেক কিছুই তো করি। হ্যাঁ, সো আমরা তো ভাগ করে নিই যে ঘুমানোর সাথে খাওয়া বা গোসল করা, রুটিনটা আমরা মেইনটেইন করি। রুটিনটা মেইনটেইন করি। সো আমার ওই মঞ্চে যেই টাইমটুকু আমার দেয়া দরকার সেই টাইমটুকু আমি আগে থেকেই যে ঠিক আছে। নাট্যকেন্দ্রের সাথে আপনি আছেন 2010 সাল থেকে? 11 সালের জানুয়ারি থেকে। আচ্ছা, 2011 থেকে 2026 অনেকগুলো বছর হয়ে গেল। এর মধ্যে আপনার অভিনীত উল্লেখযোগ্য নাটক কোনগুলোর কথা আপনি বলবেন, প্রযোজনাগুলোর কথা বলবেন? মঞ্চে আচ্ছা, নাট্যকেন্দ্রে আমার মানে প্রথম যখন যাই হচ্ছে দুই যে ছিল এক চাকর আমার অভিনীত, অ্যান্ড ডালিম কুমারেও আমি 3টা শো করেছিলাম। তারপর হচ্ছে বন্দুক যুদ্ধ, আচ্ছা, হ্যাঁ, আর দেন পুন্নাহ। আর নাট্যকেন্দ্রে আসার আগে বঙ্গরঙ্গ নাট্যদল বলে আরেকটি নাটক আছে ঢাকার মঞ্চে, সেখানে আমি কাজ করেছিলাম 4 বছর। আমার প্রথম মঞ্চে ওঠা হচ্ছে মনির চৌধুরীর কবর নাটক দিয়ে। হ্যাঁ, সেটা নির্দেশনায় ছিলেন আসিফ মনির তন্ময়, উনি মনির চৌধুরীর কনিষ্ঠ সন্তান। ছোটবেলায় আপনি অনেক জায়গাতে আপনি এই কথাটা বলেছেন যে আসলে আপনি অনেক কিছু হতে চেয়েছিলেন এবং সেই জায়গা থেকেই অনেক প্রফেশনে যেহেতু যাবার ইচ্ছে ছিল সেই জায়গা থেকেই অভিনয়ে আসা। তো সেই স্বপ্নটা নিশ্চয়ই এখন পূরণ হয়েছে। ছোটবেলা আপনার চাওয়াটা একরকম ছিল, কিন্তু বাবা মা কি চেয়েছিলেন যে তার ছেলে বড় হয়ে কি হবে? মানে ওই চিরাচরিত চাওয়া, বাবার চাওয়া ছিল আসলে প্রকৌশলী হব এরকম, আর মা চেয়েছিলেন ডক্টর হবে। তবে আচ্ছা, তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দুটোই। হ্যাঁ, তো তাদের এই মানে কারণ একজনের মন রক্ষা করতে গেলে তার একজন কষ্ট হবে, এই জন্য কোনো দিকেই যাই। আর কিন্তু আপনি আবার ইকোনমিক্সে লেখাপড়া করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ইকোনমিক্সে পড়ছি হচ্ছে কারণ আমি তো আর সায়েন্স পড়বো না আর কি, কারণ আমি যখনই বুঝতে পারছি যে মানে সায়েন্স খুব আমার জন্য খুব আরামের সাবজেক্ট ছিল, আমি সায়েন্স খুব মানে পছন্দ করতাম। বাট যখন মনে হলো আমি কোনো জব করবো না, আমি এই ডিসিশনটা আগে নিচ্ছি যে আমি মানে কোনোদিন জব করবো না কোথাও। হ্যাঁ, আর এই একটু গান, কবিতা বা একটু ঘোরাঘুরি, হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে। সো সায়েন্স পড়ে এগুলো করাটা যাবে না, ল্যাপটপ করতে হবে। তো দেন আমি একটু
ইয়ের দিকে গেলাম আর কি, যে আর্টসে। তো ওইখানে সবচেয়ে ভালো সাবজেক্ট কি? কারণ আমি যদি মানে হয় না যেটা আসলে সব সাবজেক্টই ভালো, অনেস্টলি বলতে সব সাবজেক্টই ভালো, কিন্তু তারপরেও এটা আমাদের দেশে একটা সামাজিকভাবে দেখবেন আমরা বলি আর কি যে তুই কোন সাবজেক্টে, হ্যাঁ, বা তুই কোন সাবজেক্টে হয়েছে, যে আমি তো এই সাবজেক্ট, ও আচ্ছা ভালো সাবজেক্ট পাও নাই না। আচ্ছা, হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমার সবচেয়ে ভালো সাবজেক্ট ছিল ধরুন ইংলিশ আর হচ্ছে ইকোনমিক্স। ওকে। তো আমার মনে হয়েছে যে না, ইকোনমিক্স আমি পড়বো, কারণ ইকোনমিক্সে নোবেল দেয়। এটা বেস্ট। আচ্ছা, আপনি তো ইউনিভার্সিটি লাইফ থেকেই নাটক মানে নাটকে নিয়মিত হচ্ছিলেন, মঞ্চ নাটকের কথা যদি বলি, সেখান থেকে মানব জমিনের সুযোগটা কিভাবে তৈরি হলো? মানে তখন হচ্ছে কি ওই মানে মানব জমিনে যখন কাজ করি তার আগে এটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল রাইসুল তমাল। হ্যাঁ, ও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ও এখন তো পরিচালক আর কি, রাইসুল তমাল খুব মানে ভালো পরিচালক। তো আমরা তখন হচ্ছে আমি তো দুষ্টামি করতাম প্রচুর আর কি, হুটহাট করে যে কোনো চরিত্রে ধরেন রাস্তার মধ্যে হোক বা ক্যাম্পাসে হোক বা ইভেন পোশাক আশাক পরিবর্তন করবো, আমি হুটহাট করে কিছু একটা করতাম, যেটা একটু আগে বলছিলাম আতকা জলিলের মতো আর কি। তো এটা করতে করতে যে আমাকে বলা হলো আচ্ছা তুই তো অভিনয় করলে ভালো করবি, আমি তো ভালোই করি। তো আসলে এটা পুরো হাসতে হাসতে আর কি, তাহলে কর, না এগুলা কে করে। তো এরকম কিছু বন্ধুরা আমাকে, আরেকজন ছিল রুহুল, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, তো দুজনেই বললো যে করার জন্য। মানে এটা খুব ওই আয়োজন করে কিছু হয় নাই আর কি, এটা হয়ে গেছে। লেখালেখির ব্যাপারটা কি আগে থেকেই ছিল আপনার ভেতরে? লেখালেখিটা ছিল। কবে থেকে বা কিভাবে ছিল সেটা? মানে আমি তো আসলে লেখক না, মানে তারপরে যদি লেখালেখির কথা বলি তাহলে সেই ক্ষেত্রে হয় কি যে আমার নাম তো শহীদুল্লাহ সবুজ, মানে তো আমার টিচার বলছিলেন আর কি আমাকে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা, যে উনি অনেক পড়াশোনা করে, উনি কিন্তু লেখক, তুমি তোমার নামের পিছনে শহীদুল্লাহ আছে, তুমি লেখক হও। তো তখন আমি ইভেন আমরা স্কুলে থাকতে পড়তাম না যে কবি অমুক, হ্যাঁ তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, গ্রাম অমুক, হ্যাঁ এরকম পরিচিতি পর্ব, একটা পরিচিতি পর্ব। তেমন হয়েছে যেটা তো আমারটা হইতে পারে দেখলে। তো ওই তখন কিছু কবিতা গান লেখা, তো বিশেষ তার মানে বই পড়বার অভ্যাসটা ছিল, বই পড়ার অভ্যাসটা আমার আছে। আচ্ছা, এটা ছিল। তো ওই তখন লেখা কিন্তু কোথাও দেয়া হয় নাই, ওই সেইখানেও আমার কিছু বন্ধু হচ্ছে জোর করে আমার কিছু কবিতা সাহিত্য পত্রিকায় দেন, একটু ছাপা টাপা হয়। আচ্ছা, তারপরে এই তো একটু একটু করে তারপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সরি, এটা কিভাবে লেখা হয়েছিল? এটা হচ্ছে কোভিড টাইমে আমরা মানে ঘরে বসে থাকতে থাকতে আসলে মানে হয় না এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে গেছি সাফোকেশন হচ্ছিল, আমাদের কিছু একটা করা দরকার, যেটা অল্প পরিসরে, যে আমরা অনেক মানুষের ভিড়ে যাব না, বা কিছু একটা করা দরকার, মানে মানে হয় না যে কাজ না করতে পারলে মানুষের কিন্তু ধরেন আড়ষ্টতা বা একটা অস্বস্তিতা লাগে। তো ওই সময় আমরা তো হুট করেই মানে মোশাররফ ভাই আমি আলাপ করছিলাম আর কি যে কি করা যায়। তো মোশাররফ ভাই বললো তোর মাথায় তো গল্প টল্প ঘুরে, তুই একটা গল্প লিখ। তাই সে ভাই গল্প বলতে পারবো, লিখতে পারবো না, কারণ লিখ, এখন তো কাজ নাই, দেন লিখছি। আচ্ছা, তারপর সেটা তো একটা সম্মাননাও পেয়েছে দেশের বাইরে। হ্যাঁ, আমি অ্যাজ এ রাইটার আমি পেয়েছিলাম, অ্যাক্টর হিসেবে মোশাররফ ভাই এবং রুবিনা জুই ওনারা পেলেন, এবং ডিরেক্টর আলম আনোয়ার সে ডিরেক্টর হিসেবে পেয়েছিল। সিনেমাটোগ্রাফার নমিনেটেড হয়েছিল, উনি পায় নাই। আচ্ছা, আপনি অ্যাক্টর হিসেবে কাকে বেশি ফলো করেন? মানে নিজে ইমপ্লিমেন্ট করা না, কিন্তু থাকে না যে আমার এই অ্যাক্টরের অভিনয় খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে এবং কোনোটা মিস করি না। আমি সর্বভোগ। আচ্ছা, মানে আমার নির্দিষ্ট কারো, মানে একটা ফুলের বাগানে গেলে আপনি যেমন গোলাপ, হ্যাঁ তা না, আমার বেলিও ভালো লাগে, গোলাপ ভালো লাগে, কারণ এক একটা ফুলের এক একটা সৌন্দর্য, এক একটা রূপরস গন্ধ। সো অ্যাক্টরদের মধ্যে ধরেন অনেকেই বেস্ট, অনেস্টলি, মানে কারণ কাটটা ছেড়ে কাটটা বলবো, নাম একটা বলে যদি তখন ফলো বললেন তাহলে আমি আসলে আয়নাকে ফলো করি, কারণ আমি আমার সামনে যে আয়নাটা থাকে, আচ্ছা কজ অফ আমি তো অন্য কাউকে ফলো করে কিছু হবে না, আমি মানে কপি হয়ে তো লাভ নেই। সো আমার যে সৌন্দর্য আছে বা আমি যতটুকু পারি, হ্যাঁ, তবে নিজেকে ছাপিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা সব সময় থাকে। ছাপায়া না, ঠিক মানে আমাকে প্রস্ফুটিত, মানে হয় না যে আমি যা পারি, আমি তো আর আরেকজনের মতো পারবো না, আমি তো ধরেন অমুকের মতো একটা জেস্টার পোস্টার করা বা ওনার মতো ভয়েস, মানে একজনকে আরেকজনের মতো আসলে পারে আদৌ, বা হয় কি, হয়তো না। সো আমি অ্যাক্টিং ফলো না, বাট অ্যাক্টিং এর টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছুই তো আছে, এগুলো শিখি।
এবং সেটা প্রত্যেকের কাছ থেকে শিখি। এই যে এতগুলো বছরের অভিনয় জীবন, কখনো কি কোনো রিগ্রেট হয়েছে কিনা, আফসোস হয়েছে কিনা? কারণ অনেক রকম সময় তো গেছে, ক্যারিয়ারের অনেক রকম আপস অ্যান্ড ডাউনসও থাকে, তখন মনে হয় যে অভিনয়টাকে পেশা হিসেবে নিয়ে আসলে কি ভুল করলাম না ঠিক করলাম? না, রিগ্রেট আছে বা বা বা- নাই তা বলবো না, ছিল আবার নাই। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে জীবন হচ্ছে একটা বহতা নদীর মতো, আপনি No doubt. কখন কোথায় যাবেন কি হবে না হবে আপনি নিজেও জানেন না। সো এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সময় বলে দেবে যে আপনি কোথায় যাবেন। তার মানে কখনো কখনো এরকম মনে হয়েছে? হওয়াটা খুব স্বাভাবিক, তো আমি মানুষ তো। হ্যাঁ, তারপর আবার নিজেকে কখনো কখনো কাজ না পেলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা, এরকম কখনো হয়েছে কিনা? এই ধরনের সিচুয়েশনগুলোতে আপনি কি করেন? আমি এই ফ্রাস্ট্রেটেড হই নাই কখনো। আচ্ছা, মানে আমার কাছে সবসময় মনে হয়েছে যে যে কাজটা আমার না, সো সেটা আমার কাছে আসবে না, আর যেটা আমাকে লাগবে বা আমার, সেটা আমার কাছে আসবে। আমার এমন অনেক হয়েছে যে আমি মাসে ধরেন 27 দিন 28 দিন শ্যুট করছি, ইভেন মানে 30 দিনও শ্যুট করতে হয়েছে। আচ্ছা, তো তখন হচ্ছে যে মানে মনোটোনাস লাগতো আর কি, আরে কি করতেছি। হ্যাঁ, তা আবার হচ্ছে যে এমনও মানে গেছে যে মাসে হয়তো 5 দিন কাজ করছি বা 3 দিন। তা আমার, বাট আমি ওই যেদিন শুটিং না থাকে আমি অন্য কাজ করি, আচ্ছা, সেটা হোক লেখার কাজ কিংবা আড্ডা দিই। আমার আড্ডাটাও আমার কাছে একটা কাজ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় একটা কাজ। সো মানে আমি কোনো না কোনো কাজে থাকি, মানে আর যদি বাসায়ও থাকি কোনো না কোনো কাজে থাকি। সো আমার ওই শুটিং নাই, আমি ফ্রাস্ট্রেটেড হই না। হ্যাঁ, আচ্ছা, আবু হায়াত মাহমুদের কোটিপতি, যেখানে আপনাকে আমরা মেইন প্রোটাগনিস্ট ক্যারেক্টারে দেখেছি, এবং সেটা আপনাকে বেশ খ্যাতি এনে দিয়েছে বা দর্শক পরিচিতি এনে দিয়েছে। আমি জানতে চাইবো যে আপনি কোটিপতি হতে পেরেছেন কিনা? কোটিপতি হতে পেরেছি কি পারি না, এটা হচ্ছে আমার ট্যাক্স রিটার্নের কাগজটা দেখতে হবে। পরবর্তীতে এসে আবু হায়াত মাহমুদ ভাইয়ের সাথে আবার কাজ করা হলো প্রিন্সে, কেমন এক্সপিরিয়েন্স ছিল? হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুব ভালো, একটা মানে বড় পরিসরে হ্যাঁ কাজ করার আনন্দ এবং এক্সপিরিয়েন্স, শেখা জানা নিঃসন্দেহে খুব ভালো। আচ্ছা, এমনি আগামী দিনগুলো নিয়ে কি চিন্তা আছে, পরিকল্পনা আছে, বা নতুন কাজ কি আসতে চলেছে? নতুন হচ্ছে চলমান ধারাবাহিকগুলো চলছে, আর আমি আরও কিছু মানে একক নাটক একটু ভালো গল্পে আমার মানে অলরেডি প্রস্তুতি চলছে। আর এছাড়া বিজ্ঞাপন বা অন্যান্য কাজ চলছে। আর আগামী দিন বলতে আমি আজকে এনজয় করতে চাই। আচ্ছা, সো আজ ঠিক তো আগামীকাল ঠিক। বাহ, দারুণ করে বললেন। আপনার প্রতিটা দিনই যেন সুন্দর কাটে, ভালো কাটে এবং প্রোডাক্টিভ হয়, সবচেয়ে বড় কথা। নিজের মনের আনন্দে যেন কাজ করতে পারেন, প্রাণবন্ত থাকুন, এমনটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং এই অনুষ্ঠানে যিনি প্রযোজক এবং যারা ক্যামেরার পেছনে আছেন প্রত্যেককে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।